আমরা ভ্রমণ করব পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা জায়গায়, যেটা ইন্দোনেশিয়া এবং আফ্রিকাতে অবস্থিত। বাংলাতে যে জায়গাকে বলা হয় মৃতের দেশ, যেখানে মানুষ মৃত্যুর পরেও জীবিতদের সাথে কথা বলতে পারে। শুধু কি তাই, এখানে মানুষ শূন্যেও উঠতে পারে। হ্যাঁ, আজ আমরা আপনাকে এমন কিছু দেখাতে চলেছি যেটা আপনাকে আপনার জীবন নিয়ে ভাবাতে বাধ্য করবে, সেই সাথে আপনাকে বিশ্বাস করাবে পৃথিবীতে আসলেই আধ্যাত্মিকতা বলতে এখনো অনেক কিছু আছে। তো চলুন জীবনকে একটু ভিন্নভাবে জেনে নেওয়া যাক। ইন্দোনেশিয়ার এই সুলাওয়েসি দ্বীপের কেউ মারা গেলে তাদের মৃতদেহগুলোকে সংরক্ষণ করে পরিবারের মধ্যেই রেখে দেয়া হয়। Tidak takut dengan mayat atau jenazah yang ada sebab তাদের বিশ্বাস এই মৃতদেহগুলো তখনও জীবিত থাকে। তারা সেই মৃতদেহগুলোকে ভাবে অসুস্থ ব্যক্তি, যারা কিনা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এমনকি তারা এই মৃতদেহগুলোকে খাবারও খেতে দেয়। যদিও গরিব লোকেরা তাদের প্রিয়জনের লাশগুলো বেশি দিন সংরক্ষণ করতে পারে না, মোটামুটি এক সপ্তাহের মতো নিজেদের কাছে রাখে। মধ্যবিত্তরা কয়েক মাস পর্যন্ত রাখতে পারে, এরপর একদম ধনী লোকেরা প্রায় কয়েক বছর পর্যন্ত নিজেদের কাছেই তাদের প্রিয় মানুষদের মৃতদেহ রেখে দেয় অসুস্থ মনে করে। এই উপজাতির মানুষেরা মনে করে মৃত ব্যক্তিরা মৃত্যুর পরেও তাদের পরিবারেরই অংশ হয়ে থাকে, তাই এখনও এই মৃত মানুষগুলোকে সৎকার বা কবর দেয়া হয়নি। তারা ভাবে এই মৃত লোকদের আত্মা এখনও এই বাড়ির ভেতরেই আছে। এদের বলা হয় টামাকিউলা, অর্থাৎ অসুস্থ ব্যক্তি। এই মহিলাটা 5 বছর আগে মারা গিয়েছে, আর তার স্বামী মাত্র 3 সপ্তাহ আগে। The wife already 5 years. Husband just died. 3 weeks. দিনে 2-3 বার করে পরিবারের সদস্যরা এই লাশগুলোর সাথে সময় কাটায়, এমনকি তারা তাদের পছন্দের জিনিসও নিয়ে আসে, তাদের সাথে কথাও বলে। পরিবারের সদস্যদের মতে এই টামাকিউলারা স্বপ্নে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে। পরিবারগুলো যতদিন না অনেক টাকা জমিয়ে বড় কোনো সৎকার অনুষ্ঠানের আয়োজন করতে পারে, ততদিন পর্যন্ত এই লাশগুলোকে এভাবেই রাখা হয়, এমনকি বছরের পর বছর ধরে। মজার ব্যাপার হলো, এখানকার লোকেরা মৃতের সৎকার করার জন্য পশুও বলিদান করে থাকে। তাদের ধারণা মতে যারা মারা যায় তাদের উদ্দেশ্যে যদি মহিষ বলি না দেওয়া হয়, তাহলে তারা দ্রুত পরকালে যেতে পারবে না, কারণ মহিষকে তারা পরকালের বাহন হিসেবে মনে করে। আর এজন্যই তাদের স্থানীয় বাড়িঘর বা হাটবাজারের অনেক দোকান মহিষের আকৃতির হয়ে থাকে। আর এই মহিষের বাজারগুলো থেকেই মহিষ বলিদানের জন্য কেনা হয়। এগুলো আমাদের কাছে নিষ্ঠুরতা মনে হলেও তাদের প্রচলিত পদ্ধতিতেই এই মহিষ বলিদান করা হয়। এই জাতির রহস্য এখানেই শেষ না। কোনো ব্যক্তি মারা গেলে এত বিশাল মহাযজ্ঞ করে তাকে সমাহিত করা হয়, আর এখান থেকেই তাদের আবার নতুন করে শুরু। তাদের আত্মীয় স্বজনকে তারা কবর দেওয়ার পরেও মনে করে যে তারা মারা যায়নি, আর তাই তো প্রিয় মানুষদের মৃতদেহ সমাহিত করার পর প্রতি বছর 2 বার মৃতের পরিবার তাদের পূর্বপুরুষদের কবর বা সমাধিতে আসে বিভিন্নভাবে শোক পালন করার জন্য। তারা যে এই মৃতদেহগুলোকে কতটা ভালোবাসে তা প্রকাশ করা হয় মৃতদেহগুলোকে তুলে পরিষ্কার করে, পুরনো পোশাক বদলে আবার নতুন পোশাক পরিয়ে দেয়া হয়। এমনকি তারা সেই মৃতদেহগুলোর পূজাও করে থাকে, যদিও তারা আবার সৃষ্টিকর্তাকেও বিশ্বাস করে। এই উপজাতি তাদের পূর্বপুরুষদের এতটাই ভালোবাসে যে প্রতি বছর এভাবে 2 বার শোক পালন করেও তারা ক্ষান্ত হয় না। আর তাই তো তারা 30 বছর পর পর মৃত ব্যক্তিদের কফিন থেকে বের করার একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এতে সেই সকল মৃত মানুষের জন্য পান সুপারি সহ আরো অনেক কিছু উৎসর্গ করা হয়, আর সেই মৃতদের কাছে নিজের, পরিবারের এবং দেশের জন্য ভালো চাওয়ার দোয়া করা হয়। Beni pedam pisola doctor secretary mama se comile nene palamba nene rolo nene undi nene tak। শুধু মৃত ব্যক্তিই না, এই উপজাতির কবরস্থানও যেন রহস্য দিয়ে ঘেরা। এই ছোট একটা সুড়ঙ্গের ভেতরে প্রায় 100 কফিন রাখা আছে।
Everywhere. Look. এটা একটা পারিবারিক কবরস্থান। এই কফিনগুলো একদম প্রায় ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিভিন্ন পোকামাকড়ও কফিনগুলোতে বাসা বাঁধে। এসব কফিন শত শত বছরের পুরনো, অনেকগুলোই 200 বছরেরও আগের। আর এই গুহাগুলায় আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, তাই মৃত লাশগুলো খুব দ্রুতই পচে যায়। No name, no date. অনুষ্ঠানের শুরুতে এভাবে কফিনগুলোকে সবাই ধরে ধরে গুহা থেকে বের করে। দেখে মনে হবে কোনো খুশির অনুষ্ঠান চলছে। এই লাশটা 100 বছরের পুরনো। এসব পচে যাওয়া লাশের বেঁধে রাখা কাপড় এবং দড়িগুলো আগে ছিঁড়ে ফেলা হয়, তারপর আস্তে আস্তে পচে যাওয়া লাশটা বেরিয়ে আসে। এরপর লাশের পরিবারের লোকজন ছবি তুলতে শুরু করে, যেন তাদের প্রিয়জনকে তারা আবার নতুন করে ফিরে পেয়েছে। এমনকি লাশগুলো থেকে কিছু পুরনো দিনের টাকা পয়সাও পাওয়া যায়। এই উপজাতির লোকেরা ভাবে লাশগুলো তাদের জন্য আবার কল্যাণ বয়ে আনবে, তাদেরকে গোপন কোনো বা বিশেষ কোনো তথ্য দিবে, যেমন কোনো লটারির নাম্বার। এই দিনটা এই পরিবারগুলোর জন্য খুশির দিন। এসব উপজাতির রহস্য এখানেই শেষ না, এরা উড়তেও পারে। হ্যাঁ, বলা চলে আফ্রিকার এই শ্যামান উপজাতি শূন্যে উড়তে পারে। এই সময়টাতে আশেপাশে বিভিন্ন মন্ত্র পাঠ করা হয়, সেই সাথে বাজানো হয় বিভিন্ন বাদ্যযন্ত্র। আর ধীরে ধীরে শাম্যান বা উড়ন্ত মানব শূন্যে উঠতে শুরু করে, যেন তাদের উপরে এই সময়ে কোনো গ্র্যাভিটি কাজ করে না। অনেকেই মনে করে এটা কোনো ট্রিক, কিন্তু অনেক সাংবাদিকই ক্যামেরা নিয়েও দড়ি বা শাম্যানকে উঁচু করে রাখবে এমন কিছুই খুঁজে পায়নি। কিন্তু এই শাম্যান ঠিকই শূন্যে উঠছে, আর এর ব্যাখ্যা আসলেই কারো কাছে নেই। হয়তো সত্যি এগুলো সেখানকার আধ্যাত্মিকতার কোনো ক্ষমতা। অনেক উচ্চতায় জাম্প করার ক্ষমতার জন্য যদি কোনো জাতি বিখ্যাত হয়ে থাকে, তবে সেখানে সবার প্রথমে যে নাম উঠে আসবে তা হলো মাসাই জাম্পার। এই উপজাতিরা কোনো রকম সাহায্য ছাড়াই একাই 3 ফুট পর্যন্ত লাফ দিতে পারে, যা যে কোনো সাধারণ মানুষের লাফের চাইতে 3 গুণ বেশি, কারণ একজন সাধারণ মানুষ সর্বোচ্চ 1 ফুট পর্যন্ত লাফ দিতে পারে। এই উপজাতিরা আবার মেরান নামেও পরিচিত। তারা সাধারণত তাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে শক্তি প্রদর্শনের জন্য অনেক উচ্চতায় জাম্প করে থাকে। তাছাড়া ঘন্টার পর ঘন্টা ধরে বিভিন্ন গান বাজনাও হয় সেসব অনুষ্ঠানে। তবে তাদের লাফানোর মধ্যে কিছুটা ভিন্নতা আছে। তারা পায়ের উপর ভর দিয়ে সোজা উপরের দিকে লাফ দিয়ে থাকে, যেটা তাদেরকে আরো উঁচুতে উঠতে সাহায্য করে।